স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি আফরিন আনোয়ার। নির্বাচন আসে, যুগ পাল্টায়, তবুও বিড়ম্বনা রয়ে যায় চট্টগ্রামের নাগরিক ভাগ্যে। এবারও নির্বাচনী মাঠে নাগরিক প্রত্যাশা, নগর পিতার প্রতিশ্রুতির কোনো কমতি নেই। জমজমাট প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত পরিবেশ, আছে শঙ্কাও। মেহেদী হাসান সুমনের ছবিতে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্য, বন্দর আর বাণিজ্যিক হৃৎপিণ্ড বাংলাদেশের। ৩০ বছরের আধুনিক নগর যাত্রায় নগরপিতা বদলেছে 5 দফায়। সময়ের সাথে সে আধুনিকতার ছোঁয়া কি লেগেছে, প্রশ্নটা ছিল নগরবাসীর কাছে। এখানে আপনার সামান্য বৃষ্টিতে পানি, হাঁটু পানি হয়ে যায়, এটা আমাদের সারা জীবনের সমস্যা। আমাদের এখানে সাফ সাফাই যদি একটু ক্লিয়ার থাকে ভালো। আমাদের এই নালা খালে অনেক জাম, পানিতে আমরা অনেক কষ্ট পাই। একের পর একে নির্বাচন হয় এবং নির্বাচিত ব্যক্তিরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নগরের মালিকদের এই আক্ষেপটা কি গতানুগতিক প্রতিশ্রুতিতে আটকে থাকবে, নাকি এবার অন্তত মিলবে ব্যতিক্রমী আশ্বাস? বসবাসযোগ্য, নান্দনিক, অত্যাধুনিক একটি পরিচ্ছন্ন বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে এই চট্টগ্রামকে গড়ে তুলতে চায়। পর্যটন সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, শিক্ষা বান্ধব, জলাবদ্ধতা মুক্ত সুন্দর নগরী আমি চট্টগ্রামবাসীকে উপহার দেব। এটা আমরা কোনো মিথ্যা আশ্বাস আমাদের প্রার্থীর পক্ষ থেকে আমরা প্রদান করছি না। যদি বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সরকার পতনের আন্দোলন এই চিটাগাঙ্গের মাটি থেকে শুরু। প্রচারণার 10ম দিনের নির্বাচনী মাঠে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত সংঘর্ষ না হলেও অভিযোগ ছিল পাল্টাপাল্টি। আমার গাড়ি ভাঙচুরের যে মামলা আমরা দিয়েছি সেটার সাথে সত্যতা মিলে এখনো পর্যন্ত সে আছে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। অভিযোগ কি দেবে, এটা রাত্রে প্রিপারেশন নিয়ে লাগে। এটা আওয়ামী লীগ করছে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য। 27 জানুয়ারি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ভোটারদের মধ্যে উৎসবের মাঝেও আছে শঙ্কা। ভোটের মাঠে সংঘাত নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঐতিহ্যবাহী চট্টগ্রামের নগরপিতা নির্বাচনে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর নির্বাচনী সংঘাতের ঘটনা পরিবেশকে করে তুলেছে আরও উত্তপ্ত। তবে ভোটাররা চান নগর এবং নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা নিরসনে মনোযোগী হবেন ভবিষ্যৎ নগরপিতা। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনার কাছে জানতে চাইব চট্টগ্রামের নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কারণ চট্টগ্রামে অনেক সমস্যা রয়েছে। আর সেই সাথে যদি একটু জানান যে শঙ্কার দিকগুলো কি কি, প্রার্থী এবং ভোটাররা কি বলছেন। আফরিন, ধন্যবাদ আপনাকে। সারাদিনে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে জমজমাট উৎসব মুখর পরিবেশে যে প্রচারণা, সেটি আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। সারাদিনে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের মাঠে তারা কিভাবে প্রচারণা চালিয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো আপনি লক্ষ্য করেছেন। একই সঙ্গে আসলে ভোটাররা কি বলছেন সেগুলো আমরা কিন্তু দেখেছি। আমরা সারাদিন নগরের সমস্যাগুলো নিয়ে কাজ করেছি। এখনো কিন্তু প্রচারণার কিছু সময় বাকি রয়েছে। এখন কাউন্সিলর প্রার্থী যারা রয়েছে তারাও প্রচারণা চালাচ্ছে এবং তারা মূলত হচ্ছে বিভিন্ন অলি গলি যেগুলো রয়েছে সেগুলো চষে বেড়াচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। 8টা পর্যন্ত প্রচারণা চলবে। আমরা একজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, তার কাছে আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা যে 27 তারিখের যে নির্বাচন, আশানুরূপ একটা সারা পাচ্ছি। চট্টগ্রামে একটা নির্বাচন রব হয়ে গেছে। মানুষ 27 তারিখ নির্বাচনে ভোট প্রদান করতে যাবে। আমাদের জনগণের তারা উৎসুক হয়ে আছে, তারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য নতুন মেয়র নির্বাচিত তারা করবে। আমাদের আশা চট্টগ্রামের যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন নৌকাপতিকে, আশা করি মানুষ সেদিন গণজোয়ার সৃষ্টি করবে নির্বাচনের মাধ্যমে। ধন্যবাদ আফরিন। আপনি দেখলেন আসলে সাধারণ মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং সেটি এখন আসলে অনেকটাই তুঙ্গে এবং এটি আগামী 27 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ তার একদিন আগে হয়তো একদিন আগ পর্যন্ত প্রচারণাটি চলবে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার সবশেষ খবর। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংগ্রহের জন্য। আপনি সেখানেই থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। সহকর্মী ফখরুল ইসলাম জানাচ্ছিলেন চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর।
রাজনীতিবিদদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের আতাত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা। এজন্য প্রশাসনিক কর্মকর্তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি। সোমবার ভোটারদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রশাসনদের এই তেল মারা এটা বন্ধ করতে, এটারা তেল মারে আবার যায় সমালোচনা হবে, নিজের চেয়ারে পুলিশ সমালোচনা করে, এতে কাম করে, এতে কাম করে, এতে এটা করে, এতে এটা করে। আমনে এমপি বলেছে ইয়ে পুলিশ টুলিশ গেল দাওয়া আছে, আমনে রেস্টুরেন্ট কাম করে, আমনে হিসেব দিয়ে বলছে এগুলা বন্ধ করেন। প্রশাসনের দুর্নীতির বিচার করতে হবে, খালি আমাদের নেতাদের বিচার হচ্ছে এটা মানুষ খুশি, প্রশাসনের বিচার করতে হবে। এদিকে সিরাজগঞ্জে নির্বাচিত পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের 2 দিন পার হলেও মামলার প্রধান আসামি এখনও আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ওবায়দুল কাদের বলেছেন, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত প্রতিবেদনে। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বেশ কয়েকটি সংঘর্ষ হলেও সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে সিরাজগঞ্জে নির্বাচিত কাউন্সিলরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা। এ নিয়ে কেন্দ্রীয় রাজনীতিও কিছুটা উত্তপ্ত। সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হত্যাকারীদের প্রশ্রয় দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জ যখন উত্তাল, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি খুনিদের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, কাউন্সিলর হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। অভিযোগ উড়িয়ে দিয়ে ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধীদের পরিচয় রাজনৈতিক হলেও ছাড় দেয়া হবে না। নির্বাচনকালীন সহিংসতা, কোনো প্রাণহানি হয়নি, অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই। রোববার রাতে সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে 32 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে মামলার 27 নম্বর আসামি স্বপন ব্যাপারীকে আটক করে পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের খালাসির বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ সোমবার এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, ইশরাক হোসেনকে যে আদালত খালাস দিয়েছেন সে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর ইশরাককে জামিন দিতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে শুনে মহামান্য হাইকোর্ট ডিভিশন আপিল শুনানির জন্য গ্রহণ করেছে এবং বিচারিক আদালতের নথি তলব করা হয়েছে। মোহাম্মদ ইশরাক হোসেন ওনাকে নিম্ন আদালতে বিচারিক আদালতে সারেন্ডার করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। উনি যদি সারেন্ডার করে এবং ওনাকে যেন জামিন দেওয়া হয়। ভারতে গণটিকাদান শুরুর 3য় দিন চলছে। তবে প্রথম দিনের মতো রোববার দ্বিতীয় দিনেও মুখ থুবড়ে পড়েছিল কর্মসূচি। ওদিন 6টি রাজ্যে মাত্র 17,000 মানুষ টিকা গ্রহণ করেছে। দেশটির অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, কর্ণাটক, কেরালা, মণিপুর এবং তামিলনাড়ুর রাজ্যের 553 এলাকা ঘুরে মাত্র এই কয়েক হাজার মানুষকে টিকা দান করা সম্ভব হয়েছে। সেখানে তৃতীয় দিনের লক্ষ্যমাত্রা ছিল 2.25 লাখ। প্রথম দিন শনিবারের চিত্রও ছিল হতাশাজনক। ওই দিন ভ্যাকসিন কর্মসূচিতে 1,91,000 মানুষ প্রথম ডোজ পেয়েছেন, যেখানে 3 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা ছিল। সরকারি সূত্র বলছে, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের পার্শ্ব প্রতিক্রিয়ার সংখ্যা এবং দ্বিধাদ্বন্দ্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, পার্শ্ব প্রতিক্রিয়া নগণ্য। এদিকে দীর্ঘদিন পর উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল খুলেছে দিল্লিতে। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 697 জন।
সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭,৯২২ জন। নতুন শনাক্ত ৬৯৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,২৮,৩২৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪,৭৩,১৭৩ জন। বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বে করোনায় একদিনে ৯,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ২০,৩৮,০০০। একদিনে শনাক্ত হয়েছে ৫,২১,০০০ মানুষ। মোট সংক্রমণ ছাড়িয়ে গেছে ৯,৫৪,৫৫,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রেও কমেনি সংক্রমণের মাত্রা। ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ১,৬৮,৮৮৫ জন, আর মৃত্যু হয়েছে ১,৮০৪ জনের। যুক্তরাজ্যে আবারও বেড়েছে মৃত্যু, একদিনে মারা গেছেন ৬৭১ জন। এছাড়া তামিল লাতিন আমেরিকা দেশগুলোতে সংক্রমণের প্রবল মাত্রা অব্যাহত রয়েছে। ব্রাজিলে একদিনে মারা গেছেন ১,০০০ বেশি মানুষ। মেক্সিকোতে রোগীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের প্রভাবে সংক্রমণের মাত্রা তীব্র হচ্ছে। জঙ্গিবাদ ও দুর্নীতি মোকাবেলায় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি আরও বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার জাতীয় সংসদের চলতি বছরের প্রথম এবং শীতকালীন অধিবেশনের শুরুতে ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের অর্থনীতির চাকাও সচল আছে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণকে দ্রুত করোনা টিকা দিতে পারবে সরকার। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ অর্থনীতির সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবেলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফার নির্দেশনা সহ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেছেন। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যেই ভারত থেকে আসছে সেরামের ভ্যাকসিন এবং সপ্তাহখানেকের পর প্রয়োগ শুরু হবে, এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার আরেক অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণের সুরক্ষা অ্যাপ ২৫ তারিখের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সারা বিশ্বের মতো বাংলাদেশও ভ্যাকসিনের অপেক্ষা করছে। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের বাস্তবতা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিজের পক্ষে সাফাই দেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবেলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাত, নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। মন্ত্রী বলেন, সপ্তাহখানেকের মধ্যেই দেশে আসছে ভারতের সেরাম থেকে নেয়া অক্সফোর্ডের প্রথম ৫০ লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া কিছু ভ্যাকসিন। যদিও সেই টিকা কোন ব্র্যান্ড বা সংখ্যায় কত তা নিশ্চিত করতে পারেননি তিনি। প্রাইভেট সেক্টরে কিছু সমস্যা হয়েছে, কিছু দুর্নীতি হয়েছিল, কিন্তু তাদেরকে আমরা ছাড় দিইনি, আমরা শাস্তি দিয়েছি। ২৫-২৬ তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় থাকছে বিশেষ নজরদারি। মন্ত্রী বলেন, ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। -70 ডিগ্রি ভ্যাকসিন রাখার উপযোগী রেফ্রিজারেটর আনা হচ্ছে ইউনিসেফের সহায়তায়। নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরের যে কোনো প্রতিষ্ঠান চাইলে ভ্যাকসিন আনতে পারবে, তবে দাম সরকারের নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান জাহিদ মালেক। এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন, অর্থাৎ ডাক্তাররা যারা করোনা রোগীকে তাদের একদম কাছে যে সেবা দিতে হয়,
নার্সরা যারা করোনা রোগীর কাছে যে সেবা দিতে হয়, টেকনোলজিস্ট যারা করোনা রোগীর কাছে যে সেবা দিতে হয়, এটা WHO এর গাইডেন্স তাদেরকে আগে দিতে হবে। বিকেলে আরেক অনুষ্ঠানে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন 2020-এর মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক বলেন, ভ্যাকসিন নিবন্ধনে সুরক্ষা অ্যাপের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে আছে। আমরা একটি সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটি আগামী 2 দিন সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবে পরীক্ষা হবে। তারপরে আমরা আশা করছি 25 তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারব। বাংলাদেশে 15 কোটি ভ্যাকসিন সংরক্ষণের ব্যবস্থা আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল 7টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকাশ ইকবাল ও স্ত্রী মায়া হাজারিকা। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। মো খন্দকারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সুমা। 4 বছরের শিশু আফরান এখনো জানেই না সড়ক দুর্ঘটনায় সে হারিয়েছে মা বাবাকে। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি আকাশ মায়ার পরিবারে চলছে শোকের মাতম। আমার ছেলে মনে করে আমার মেয়ে যে কোনো আপদ বিপদে মুখটাতে বাই করতে দেরি, শেষ মেসেজে বেড়ে দিয়েছে আমি তালিম করে দিয়ে আমার জুতা কিনে দিয়েছে। প্রতিদিনের মতো সোমবারও শিশু আফরানকে বাসায় রেখে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ও তার স্ত্রী মায়া। সকাল 7:30টার দিকে বিমানবন্দর এলাকায় আজমেরি গ্লোরি নামে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। বাবা মা তো আল্লাহ নিয়ে গেছে, ওর অবস্থাটা কি হবে? হঠাৎ করে শুনছি আমার আকাশ ভাই মারা গেছে শুনছি, তো কোন আকাশ ভাই আমি দেখিনি। পরে শুনি কি আমার দুলা ভাই মারা গেছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত আকাশ ও মায়া রাজধানীর 2টি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের বাড়ি দক্ষিণ খানের মোল্লারটেক এলাকায়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা মামলায় বিস্ফোরক মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে অর্থদণ্ড করা হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ML জনযুদ্ধের শীর্ষ নেতা সৈয়দ ইকবাল হোসেন স্বাধীন, নজরুল ওরফে রিপন ওরফে নজরুল ইসলাম ওরফে খোড়া নজরুল, মাসুম ওরফে জাহাঙ্গীর, রিমন ওরফে আসাদুজ্জামান ও জাহিদ হোসেন ওরফে সবুজ ওরফে জাহিদুর রহমান। 2004 সালের 27 জুন খুলনা প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি ও স্থানীয় দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালু নিজ অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় 3 ধরনের প্রতিবেদনে গড়মিল পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের 10 কর্মকর্তা এবং পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট 2 পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আসামির জামিনের শুনানি নিয়ে রোববার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও KM জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এই আদেশ দেন। একই সঙ্গে ওই ঘটনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত কমিটি ও পুলিশের মহাপরিদর্শককে তদন্ত করার নির্দেশ দেন আদালত। প্রতিবেদন দাখিল যারা করেছেন বিভিন্ন সময় তাদের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য একই সাথে আইজিপি মহোদয় 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে পুলিশ সুপার সহ মামলা তদন্তকারী সংশ্লিষ্ট যারা তদন্ত করেছেন তাদের এই মামলায় কোনো গাফিলতি আছে কিনা সেটা তদন্ত করার জন্য প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। একই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিতে রেকর্ড গড়েছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। এরই মধ্যে তদন্তে তার দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরও উপাচার্যের পদে থাকায় তাকে অপসারণের 7 দিনের আলটিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। দুর্নীতি বিরোধী শিক্ষকরাও বলছেন বিষয়টি দ্রুত সুরাহা না হলে নতুন করে সংকট তৈরি হতে পারে। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2017 সালে দ্বিতীয় দফায় উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আব্দুস সোবহান। তার এই মেয়াদকালে 25টি অভিযোগের সত্যতা পেয়েছে ইউজিসির তদন্ত প্রতিবেদনের পরই গত 10 ডিসেম্বর এসব বিষয়ে 11টি চিঠি দিয়ে উপাচার্যের কাছে কৈফিয়ত তলব করে শিক্ষা মন্ত্রণালয়। এর 1 মাস পার হলেও এখনো উপাচার্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে উপাচার্যকে অপসারণে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। 7 দিনের মধ্যে অপসারণ করতে হবে, নইলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁচাও আন্দোলনে ধারাবাহিক কর্মসূচিতে যেতে বাধ্য হব। উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। তাকে অপসারণে ব্যবস্থা নেওয়া না হলে নতুন করে সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। এই ধরনের দুর্নীতিবাজ প্রশাসনকে অতি দ্রুত সময়ের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হোক। উপ-উপাচার্য জানিয়েছেন, ইউজিসির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় অভিযোগগুলো সম্পর্কে জানতে চেয়েছে। উপাচার্যের জবাব দেয়া হয়েছে, আর উপাচার্যের দাবি অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্ত। তারা আমাদের কিছু অনিয়মের কথা বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এটা হয়েছে এবং আমাদের কাছে জবাব চেয়েছেন, আমরা ইতিমধ্যে সেই জবাবটা দিয়েছি। আমি আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো যদি কগনিজেবল হয়, অর্থাৎ আমলে নেওয়ার মতো হয়, বিচার বিভাগীয় তদন্ত হোক। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম.এ. বারী পদত্যাগ করেছেন। উপাচার্যের অপসারণ দাবিতে মাঠে নামতে যাচ্ছেন শিক্ষার্থীরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। উদ্বোধনের 1 বছর যেতে না যেতে নষ্ট হয়ে গেছে কুড়িল ফ্লাইওভারের বাতিগুলো। ফলে ফ্লাইওভার দিয়ে রাতে যানবাহন চলাচলে গাড়ির হেডলাইটের আলোই একমাত্র ভরসা। ভুক্তভোগীদের অভিযোগ, ফ্লাইওভারে সন্ধ্যার পর নেমে আসা ভুতুড়ে পরিবেশে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। কুড়িল উড়াল সেতু, যা কুড়িল ফ্লাইওভার নামে সুপরিচিত, রাজধানীর কুড়িল মোড়ে এয়ারপোর্ট সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে নির্মিত হয় বাংলাদেশের তৃতীয় এই ফ্লাইওভারটি, যা 2013 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের কয়েক বছর যেতে না যেতে নষ্ট হতে শুরু করে ফ্লাইওভারের বাতিগুলো। রাতে নিকুঞ্জ কুড়িল লুপ দিয়ে ফ্লাইওভারটিতে উঠতে দেখা যায় বাতি নেই এমন সারি সারি অকেজো ল্যাম্পপোস্ট। 20 টাকাতে ব্রিজ হয়েছে, লাইট লাগাই দিলে সুন্দর হবে, আলো বাড়বো, সৌন্দর্য দেখা যায়। এই যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিছু না, আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়, জনগণের চলাফেরার সমস্যা হয়, যে দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সড়ক থেকে ফ্লাইওভারটির একই অবস্থা, এমনকি 300 ফিট সড়ক দিয়ে MS লুপ, নিকুঞ্জ কুড়িল লুপ কিংবা খিলক্ষেত কুড়িল লুপেরও একই অবস্থা দেখা যায়। সাইডের লাইটে যে লাইট দেখতেছেন, এগুলা লাইন দেয় নেই, লাইট নাই, লাইটের কারণে ছিনতাইকারী খুব বেশি বাড়ছে, যে কোনো রিক্সা গেল টান দিন একা। ফ্লাইওভারের নিচের অবস্থা আরো ভয়াবহ, অন্ধকারে এখানে চলছে অপরাধীদের অবাধ বিচরণ। একটা বেহাল অবস্থা, এখানে রাত্রে ছিনতাই হয়। ফ্লাইওভারের উপরে বাতিগুলা যাতে তাড়াতাড়ি করে লাগানো হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবহনের যে এখানে একটা অব্যবস্থাপনা, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি দিয়ে পূর্বাঞ্চলে যেতে পারে না। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে, ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরকে দেয়া হচ্ছে। এটা আমরা ওই যে রোডস এন্ড হাইওয়েকে হ্যান্ডওভার করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, রোডস এন্ড হাইওয়ে এটা করবে। রাজুক 306 কোটি টাকা ব্যয়ে 3.1 কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি নির্মাণ করে। তবে তারপর এই অবকাঠামোর দিকে নজর নেই কারো। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নিউজ 24 সন্ধ্যার সংবাদে আবারও স্বাগত। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 48 পয়েন্ট কমে 5801 পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে এদিন
1,519 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের চেয়ে 865 কোটি টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া 356টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে 65টি, কমেছে 222টির এবং অপরিবর্তিত ছিল 72টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। আর মাত্র একদিন পরে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিদায় লগ্নে যুক্তরাষ্ট্রে বিরাজ করছে টানটান উত্তেজনা। এদিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যদিও বাইডেনের জয় এখনও মেনে নিতে পারেননি ট্রাম্প, তাই তো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থেকে সেদিনই ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। বিস্তারিত নাহিদ সিহানের ডেস্ক রিপোর্টে। মার্কিন ইতিহাসে 11তম প্রেসিডেন্ট হিসেবে মাত্র এক মেয়াদে দায়িত্ব পালন করে আর একদিন পরই ক্ষমতা ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প। 4 বছরের শাসনামলে ইমিগ্রেশন নীতিমালাকে কঠোর থেকে কঠোরতর করতে 400-র বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। সেই সাথে প্যারিস জলবায়ু সহ বিভিন্ন চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তবে সাম্প্রতিক অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের মতো সরাসরি যুদ্ধে না জড়ানোর একটি ব্যতিক্রমী রেকর্ডও গড়েছেন তিনি। তবে প্রবল আত্মবিশ্বাসী ট্রাম্প 3 নভেম্বরের নির্বাচন নিয়েও ছিলেন বেশ নিশ্চিন্ত। কিন্তু বাইডেনের জয় মানতে না পারায় বিভিন্ন সময় অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়ার পাশাপাশি সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়েছেন তিনি, যে কারণে তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালালে ট্রাম্পের ওপরই আসে ইন্ধনের অভিযোগ। কংগ্রেসে উঠে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব, বন্ধ করা হয় ট্রাম্পের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট। সবকিছু নিজের বিপক্ষে যাওয়ায় তাই জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানেও না থাকার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি সেদিনই ওয়াশিংটন ছেড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। 21 বার সামরিক তোপধ্বনি আর লাল কার্পেটে হেঁটে ট্রাম্প শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়বেন। নাহিদ সিহান, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিবর্তন আসছে দলের ব্যাটিং অর্ডারে। ওয়ানডাউনে সাকিবের জায়গায় সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, আর সাকিব খেলবেন 4 নম্বরে। অন্যদিকে ওপেনিংয়ে তামিম লিটনে নিজের আস্থা ব্যক্ত করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মিরপুরে আজ টাইগারদের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করার রণকৌশল কি হতে পারে? অনেকটাই অচেনা প্রতিপক্ষের দুর্বলতাই বা কোথায়? মিরপুরে অনুশীলনের ফাঁকে হয়তো এগুলো নিয়েই সাকিব তামিমের সাথে কথা বলছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। 2 প্রস্তুতি ম্যাচের পর নির্ধারিত হয়েছে ওয়ানডে স্কোয়াড। প্রথম ম্যাচের আগে শেষ 2 দিনের প্রস্তুতিতে যেমন সিরিয়াস গোটা দল, তেমনি মানসিকভাবেও চাঙা। একদিকে মুশফিক শান্ত ঝালিয়ে নিচ্ছেন নিজেদের ব্যাটিং, অন্যদিকে রুবেল তাসকিন তুলছেন গতির ঝড়। কাছ থেকেই তা খুঁটিয়ে দেখছিলেন ব্যাটিং কোচ জন লুইস আর বোলিং কোচ ওটিস গিবসন। ভার্চুয়াল সভায় আজ হেড কোচ ডোমিঙ্গো জানালেন নতুন খবর। 3-এ নয়, ব্যাটিংয়ে সাকিবকে দেখা যেতে পারে 4 নম্বরে। সাকিব অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে। 4 নম্বরে ব্যাট করলে ও চিন্তা করার সময় পাবে। আমরা জানি ও বিশ্বমানের খেলোয়াড়। ব্যাটিং অর্ডারেও নিশ্চিত কিছু নয়। বিশ্বকাপের এখনো অনেকটা সময় বাকি। এদিকে সাকিবের জায়গায় 3-এ ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। ভবিষ্যৎ বিবেচনায় এখানেও এক্সপেরিমেন্ট চালানোর আভাস দিলেন কোচ। শান্ত দারুণ একজন তরুণ খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সে ভালো খেলেছে। ভবিষ্যতের জন্য আমরা কিছু তরুণ খেলোয়াড় গড়ে তুলতে চাই, আর উপমহাদেশে 3 নম্বরেই সবচেয়ে ভালোভাবে খেলোয়াড় গড়ে তোলা যায়। ম্যাচের 2 দিন আগে কোচ এক অর্থে খোলাসাই করেছেন দলের লাইন আপ, যেখানে ওপেনিংয়ে তামিম লিটন আর মিডল অর্ডারে মুশফিক রিয়াদেই তার আস্থা। পার্থ বণিক, নিউজ 24। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।